এক্সাম ফোকাস চ্যানেলে তোমাদের স্বাগত। গত দিনের পর আমি আজ আবার এসেছি সুপ্রিম কোর্ট অধ্যায়ের পরবর্তী প্রশ্নগুলো নিয়ে আলোচনা করতে, কোয়েশ্চেন অ্যান্সার তোমাদের বলতে পড়াতে। দেখো, কোয়েশ্চেন নাম্বার 34, হুইচ অফ দি ফলোয়িং আর ইনক্লুডেড ইন দ্য অরিজিনাল জুরিসডিকশন অফ দি সুপ্রিম কোর্ট। এখানে চারটে স্টেটমেন্ট দিয়েছে, চারটে স্টেটমেন্টের মধ্যে বলা হয়েছে কোনটি সুপ্রিম কোর্টের অরিজিনাল জুরিসডিকশনের আওতায় পড়ে, কোনটি বা কোনগুলি। এর উত্তর হবে 1 এবং 4। কি কি আছে চলো দেখে নিই। সেটা হচ্ছে আ ডিসপিউট বিটুইন দ্য গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যান্ড ওয়ান অর মোর স্টেটস। ভারত সরকার এবং এক বা একাধিক রাজ্যের মধ্যে যদি বিরোধ দেখা দেয় তাহলে তার মীমাংসা করবে সুপ্রিম কোর্ট। আর 4 নম্বরে কি বলা হয়েছে, আ ডিসপিউট বিটুইন টু অর মোর স্টেটস। যদি দুই বা ততোধিক রাজ্যের মধ্যে বিরোধ বা বিতর্ক দেখা দেয় তাহলেও তার মীমাংসা করবে সুপ্রিম কোর্ট। এরপর দেখো পরবর্তী প্রশ্নে আসছি। Which one of the following is the correct sequence in the descending order of precedence in the warrant of precedence? অর্থাৎ সম্মানের বা পদের ক্রম অনুযায়ী সবচেয়ে উপরে কে আছে আর সবচেয়ে নিচে কে আছে তার ক্রম অবতরণ নিতে। সবার উপরে এখানে যে অপশনগুলো আছে তার হতে হবে বিটা, জাজেস অফ দি সুপ্রিম কোর্ট, পদমর্যাদায় সবার উপরে সুপ্রিম কোর্টের বিচারপতি। তারপর ডেপুটি চেয়ারম্যান অফ রাজ্যসভা, অর্থাৎ যাকে আমরা কথ্য ভাষায় উপরাষ্ট্রপতি বলি। 3 নম্বরে থাকবেন অ্যাটর্নি জেনারেল অফ ইন্ডিয়া, যিনি ভারতের সর্বোচ্চ আইনি আধিকারিক। এবং 4 নম্বরে থাকবেন মেম্বার্স অফ পার্লামেন্ট বা সাংসদ। এরপর কনসিডার দ্য ফলোয়িং স্টেটমেন্ট, এখানে দুটি স্টেটমেন্ট দিয়েছে, তার মধ্যে কনসিডার করতে বলেছে কোনটি সঠিক। দেখো এখানে 2 নম্বরটি সঠিক। The officers and servants of the Supreme Court and High Courts are appointed by the concerned Chief Justice and the administrative expenses are charged on the Consolidated Fund of India. অর্থাৎ সুপ্রিম কোর্ট এবং হাইকোর্টের বিচারপতিরা এবং কর্মচারীরা কনসার্ন চিফ জাস্টিস, সুপ্রিম কোর্টের যিনি বিচারপতি আছেন তাদের সাথে আলোচনা করেই নিয়োগ করা হয় তাদেরকে, এবং তাদের যে ব্যয়ভার সেটা বহন করা হয় ভারতের সঞ্চিত তহবিল থেকে। ওকে, কোয়েশ্চেন নাম্বার 37, কনসিডার দ্য ফলোয়িং স্টেটমেন্টস অ্যান্ড চুজ দ্য কারেক্ট অ্যান্সার ফ্রম দি কোডস গিভেন বিলো। দুটি স্টেটমেন্টের মধ্যে কোনটি সঠিক সেটা বলেছে। দেখো এখানে হবে দুটি সঠিক, 1 and 2। দ্য সুপ্রিম কোর্ট ইজ এ কোর্ট অফ রেকর্ড। সুপ্রিম কোর্ট কোর্ট অফ রেকর্ড 129 নম্বর ধারা, যেটা তোমরা জানোই, আগের দিনই আলোচনা করেছি। 2 নম্বর, ইট হ্যাজ দ্য পাওয়ার টু পানিশ ফর দি কন্টেম্পট অফ ইটসেলফ অ্যান্ড অফ আদার কোর্টস। অর্থাৎ সুপ্রিম কোর্টের কেউ যদি আদেশ অমান্য করে তাহলে সেই কোর্টকে, অধস্তন কোর্টকে সুপ্রিম কোর্ট শাস্তি প্রদান করতে পারে। এরপরের প্রশ্ন, কোয়েশ্চেন নাম্বার 38, on a combined reading of clauses 1 and 2 of article 226, one can say that it can be issued against the government person or authority if, অর্থাৎ সংবিধানের 226 নম্বর ধারা ক্লজ মানে খণ্ড 1 এবং 2কে পড়লে এটা বোঝা যায় যে এটা সরকারের বিরুদ্ধে এটা প্রদান করা যেতে পারে। সেক্ষেত্রে সরকার, ব্যক্তি বা কর্তৃত্বের কি হবে, যদি দ্য কজ অফ অ্যাকশন হ্যাজ অ্যারাইজেন হোললি অর ইন পার্ট উইদিন দ্য হাইকোর্ট জুরিসডিকশন, যদি সেই ক্ষেত্রটি হাইকোর্টের অধিক্ষেত্রের অন্তর্ভুক্ত হয়। 226 নম্বর ধারা তোমরা জানোই যে যেখানে রিট নিয়ে আলোচনা করা হয়েছে। এর পরেরটাই চলে আসছে, দেখো, দ্য রেমেডি অফ রিট ইজ, অর্থাৎ রিটের প্রতিকার কি, রিট বা লেখ জারি করার, এটা হবে ডিপেন্ডেন্ট অন দেয়ার বিং এ কজ অফ অ্যাকশন। এরপর দেখো, কনসিডার দ্য ফলোয়িং স্টেটমেন্টস অ্যান্ড চুজ দ্য কারেক্ট আনসার ফ্রম দি কোডস গিভেন বিলো। পাবলিক ইন্টারেস্ট লিটিগেশন ইন্টেন্ডস টু, অর্থাৎ জনস্বার্থ মামলা কিসের জন্য করা হয়, এটা হবে 2, 3 এবং 4। কি জন্য? 2 নম্বরে এনফোর্স পাবলিক ডিউটি, জনগণের কর্তব্যকে প্রয়োগ করা।
3 নম্বর প্রোটেক্ট ডিফিউজ রাইটস, অবশ্যই যার অধিকার ক্ষুণ্ণ করা হয়েছে তার অধিকার ফিরিয়ে দেওয়া। এবং 4 নম্বর রিপ্রিমেন্ট দ্য ল এনফোর্সিং এজেন্সি, ল এনফোর্সিং যে এজেন্সি তাকে তিরস্কার করা, কারণ সেটি ল এনফোর্স করতে পারেনি সঠিকভাবে। এরপর দেখো, ইন হুইচ অফ দি ফলোয়িং জাজমেন্টস অফ দি কনস্টিটিউশনাল বেঞ্চ অফ দি সুপ্রিম কোর্ট অফ ইন্ডিয়া দ্য রেয়ারেস্ট অফ রেয়ার প্রিন্সিপাল ইন দ্য অ্যাওয়ার্ড অফ ডেথ পেনাল্টি ওয়াজ ফার্স্ট লেট ডাউন। অর্থাৎ এখানে 4টি মামলা দিয়েছে, এই 4টি মামলার মধ্যে সুপ্রিম কোর্ট অফ ইন্ডিয়া কোন মামলায় রায় দিয়েছিল ডেথ পেনাল্টিকে রেয়ারেস্ট অফ রেয়ার প্রিন্সিপালের আওতায় ভুক্ত করার? এটা হবে বচন সিং ভার্সেস স্টেট অফ পাঞ্জাব 1980-তে যেটা হয়েছিল। নেক্সট, হুইচ অফ দি ফলোয়িং স্টেটমেন্টস ইজ কারেক্ট? এখানে 4টি স্টেটমেন্ট আছে, একটার এগেনস্টে সেটা সঠিক কোনটা দেখো। ইফ দ্য চিফ জাস্টিস অফ ইন্ডিয়া ইজ টু মেক এ রিকোয়েস্ট ফর অ্যাটেন্ডেন্স অ্যাট দি সিটিং অফ দি সুপ্রিম কোর্ট অ্যাজ অ্যান অ্যাডহক জাজ অফ এ হাই কোর্ট, দেন যদি সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি বা ভারতের প্রধান বিচারপতি সুপ্রিম কোর্টেতে অ্যাডহক জাজ বা তদর্থক বিচারপতি হিসাবে হাইকোর্টের কোনো জাজকে বসার জন্য আহ্বান করেন, তাহলে সেক্ষেত্রে কি হবে? প্রিভিয়াস কনসেন্ট অফ দি প্রেসিডেন্ট অ্যান্ড কনসালটেশন উইথ দ্য চিফ জাস্টিস অফ ইন্ডিয়া দ্য কনসার্নড হাইকোর্ট আর রিকোয়ার্ড। সেক্ষেত্রে রাষ্ট্রপতির সম্মতি এবং হাইকোর্টের যে প্রধান বিচারপতি আছেন তারও সম্মতির প্রয়োজন এবং আলোচনার প্রয়োজন। নেক্সট দেখো, কোয়েশ্চেন নাম্বার 43, হু অ্যামং দ্য ফলোয়িং এক্সটেন্ডস দ্য জুরিসডিকশন অফ এ হাই কোর্ট টু ইনক্লুড অর এক্সক্লুড ফ্রম ইটস এনি স্টেট অর ইউনিয়ন টেরিটরি? অর্থাৎ হাইকোর্টের অধিক্ষেত্র কে বাড়াতে বা কমাতে পারেন, অন্তর্ভুক্ত করতে পারেন বা বাড়াতে পারেন? এটার উত্তর হবে পার্লামেন্ট বাই ল, অবশ্যই সংসদে এই কাজগুলো করতে পারেন আইন প্রণয়নের মাধ্যমে। এরপর দেখো, কনসিডার দ্য ফলোয়িং স্টেটমেন্টস অ্যান্ড চুজ দ্য কারেক্ট আনসার ফ্রম দি কোড। এখানেতে লোক আদালত সম্পর্কে 3টি কোড দেওয়া আছে, এর মধ্যে কোনগুলি সঠিক? লোক আদালত ফাংশন অন দি প্রিন্সিপাল অফ মিউচুয়াল কনসেন্ট অ্যান্ড ভলান্টারি অ্যাকসেপ্টেন্স অফ দি সলিউশন। এটি সঠিক। কি বলেছে এখানে এই স্টেটমেন্টে? লোক আদালত কি মিউচুয়াল কনসেন্ট মানে পারস্পরিক সম্মতি এবং সমাধানের প্রতি আস্থার উপরেই কাজ করে। সেকেন্ড স্টেটমেন্ট, লোক আদালত আর লাইক প্যারাজুডিশিয়াল ইনস্টিটিউশন। লোক আদালত কি অর্ধেক আধা বিচার বিভাগীয় একটা প্রতিষ্ঠান। নেক্সট, দ্য সিস্টেম অফ পাবলিক ইন্টারেস্ট লিটিগেশন হ্যাজ বিন ইন্ট্রোডিউসড ইন ইন্ডিয়া বাই জুডিশিয়াল ইনিশিয়েটিভ। অর্থাৎ ভারতে জনস্বার্থ মামলার ধারণা কিভাবে এসেছিল? বিচার বিভাগীয় উদ্যোগের মাধ্যমে এসেছিল। তোমরা জানো, আগের দিনই আলোচনা করেছি। এটি জনস্বার্থ মামলা প্রয়োগ করার ক্ষেত্রে সুপ্রিম কোর্টের তৎকালীন প্রধান বিচারপতি PN ভগবতীর একটি গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। নেক্সট দেখো, হুইচ অফ দি ফলোয়িং ইজ নট কারেক্টলি ম্যাচড। এখানে 4টে আর্টিকেল দিয়েছে সুপ্রিম কোর্ট সম্পর্কে, বলেছে কোনটি ভুল। এটা ভুল হচ্ছে আর্টিকেল 140 এনফোর্সমেন্ট অফ ডিক্রি জারির কথা বলা হয়েছে, এটা 140 নেই, এটা 142 হবে। বাকিগুলো সম্পর্কে আলোচনা করতে আর্টিকেল 135-এতে রয়েছে ফেডারেল কোর্টস জুরিসডিকশন, অর্থাৎ যুক্তরাষ্ট্রীয় আদালত হিসাবে সুপ্রিম কোর্টের কী কী কাজ। 137 অন্যতম গুরুত্বপূর্ণ আর্টিকেল, যেখানে বলা হচ্ছে রিভিউ অফ জাজমেন্টস বাই সুপ্রিম কোর্ট। সুপ্রিম কোর্ট নিজের রায় পুনর্বিবেচনা করতে পারেন। 138 নম্বর আর্টিকেলে বলা হয়েছে এনলার্জমেন্ট অফ জুরিসডিকশন অফ সুপ্রিম কোর্ট, সুপ্রিম কোর্টের অধিক্ষেত্র প্রসার বা বাড়ানো। নেক্সট কোয়েশ্চেন, under which article the parliament may confer on supreme court the power to issue directions, orders or writs for purposes other than those mentioned in article 32? তোমরা জানো যে সংবিধানের 32 নম্বর ধারায় অনুযায়ী সুপ্রিম কোর্ট লেখো জারি করে নাগরিকদের মৌলিক অধিকারকে রক্ষা করতে পারে, কিন্তু এটি ছাড়াও কোন বিশেষ ক্ষেত্রে স্পেশাল পারপাসে সুপ্রিম কোর্টকে লেখো জারি করার অধিকার দেওয়া হয়েছে কোন ধারায়? এটা হবে আর্টিকেল 139।
এরপর ইন হুইচ অফ দি ফলোয়িং কেসেস কনস্টিটিউশনাল ভ্যালিডিটি অফ দি মুসলিম উইমেন প্রোটেকশন অফ রাইটস অফ ডিভোর্স অ্যাক্ট 1986 ওয়াজ আপহেল্ড বাই দ্য সুপ্রিম কোর্ট অফ ইন্ডিয়া। এখানে চারটি মামলার মধ্যে কোন মামলায় বলা হয়েছে মুসলিম মহিলাদের অধিকারের কথা নিয়ে, যেটা হচ্ছে তোমাদের রাইটস অফ ডিভোর্স অ্যাক্ট 1986, যেটাকে সুপ্রিম কোর্ট সমর্থন করেছিল। এটা হবে ড্যানিয়েল লতিফি ভার্সেস ইউনিয়ন অফ ইন্ডিয়া কেস। এই মামলাটি হয়েছিল 2001 সালে। নেক্সট, হু অ্যামং দ্য ফলোয়িং ক্যান এস্টাবলিশ এ কমন হাইকোর্ট ফর টু অর মোর স্টেটস, অর্থাৎ নিম্নলিখিত কে দুই বা ততোধিক রাজ্যের জন্য একটি কমন হাইকোর্ট প্রতিষ্ঠা করতে পারবে? অবশ্যই পার্লামেন্ট আইন প্রণয়নের মাধ্যমে। ভিডিওটা তোমাদের কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ।